আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ফজল ও করমে সুস্থ রেখেছেন। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পুরাতন কথাটি সেটি, আমরা অনেক সময় যারা একসাথে সময় কাটাতাম তারা একত্রিত হতে পারি না। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা অনেকেই এখন 20 টাকা, 50 টাকা, 100 টাকা খরচ, এটাকে আমরা তেমন কিছু মনে করি না, কিন্তু আমাদের সময়ের কারণে এখন আমরা বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন বন্ধুরা তারা অবস্থান করছে ঘরে, তাদের সাথে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন আছি। অনলাইন মধ্যস্থতায় আমরা তাদের সাথে ইচ্ছে করলে যোগাযোগ রাখতে পারি, সংযোগ হতে পারি, কথা বলতে পারি, কথা শুনতে পারি। সেটা হলো একটা কারণ। আর দ্বিতীয় বিষয় হলো, আমরা এই অনলাইন মধ্যস্থতায় ইচ্ছে করলে আমরা কোনো কিছু শিখতেও পারি। সেটা হলো দ্বিতীয় আরেকটা বিষয়। তো আমরা একসাথে কথা বলবো ইনশাল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নও করতে পারবেন। তার আগের বিষয় হলো যে, আমরা কেউ যদি কানেকশন স্লো দেখাচ্ছে, কেউ যুক্ত হলে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা, তারপরে ইনশাল্লাহ কথা বলি। আমি চেক দিই। তো বিভিন্ন প্রশ্ন, আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা ইচ্ছা করলে করতে পারি। সেই প্রশ্নগুলোর আমার জায়গা থেকে আমার দ্বারা যতটুকু সম্ভব সে উত্তরটা ইনশাল্লাহ দেবার চেষ্টা করব, বা উত্তর প্রদানের চেষ্টা করব। আমাদের যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নটা করতে পারি। তো বেশ অনেকেই যুক্ত হয়েছেন, চেষ্টা করব। তো গত রাত্রে আমি অনেকক্ষণ কথা বলছিলাম একজনের সাথে, হয়তো বা অনেকে একটা পোস্ট, সেই পোস্টটা হয়তো বা দেখছেন, একটা জিনিস নিয়ে সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলো। সেই আলোচনার কিছু সেগুলো আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন বিষয় নিয়ে। একটা মন্তব্য বা কমেন্ট করে জানাবেন কেউ যে শোনা যায় কিনা। স্পষ্ট শোনা যাওয়ার কথা, আমি চেক করছি আমার হাতে ফোন আছে সেটা দিয়ে। তো রাজনৈতিক একটা বিষয় নিয়ে আলাপ হয়েছিল। তো আসলে বিষয়গুলো কি, সেই বিষয়গুলো আমাদের কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমাদের জানবার একটা বিষয় আছে। বর্তমান আমাদের যে রাজনৈতিক অঙ্গন থেকে আমরা দূরে ছিলাম, রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না, এটা বাস্তব কথা। মাসুম ভাই যুক্ত হয়েছেন, একটা কমেন্ট করে জানান যে শোনা যায় কিনা। তো এই মাসুম ভাই কমেন্ট করেন যে শোনা যায় কিনা সেটা বলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম। তো সেই বিষয়গুলোর সাথে এখন যেহেতু আমরা যুক্ত হয়েছি, আমাদের ছাত্ররা, আমরা যারা শিক্ষক আছি এবং আমাদের আকাবির যারা আছে, তারা ঠিক ওই রকমভাবে যুক্ত ছিল না, এখন যুক্ত হয়েছি। এই জিনিসগুলোর কিছু কিছু বিষয় আমাদের মধ্যে এমন আছে যেগুলো আমরা আসলে অনেকেই স্পষ্ট না, বা বিষয়গুলো জানি না। এখন দেখা যায় অনেক সময় একজন পলিটিশিয়ান আমাদের অঙ্গনের, আমাদেরটাই আমরা বলি, রাজনীতি করছে, কিন্তু সে রাজনীতি কি সেটা
বলতে পারে না, বুঝে না, এমন অনেকেই আছে। কে যেন যুক্ত হইতে চাইছেন? মাসুম ভাই, আচ্ছা একটু পরে যুক্ত করছি আপনাকে, থাকেন। তো আসলে রাজনীতি জিনিসটা কি? রাজনীতি জিনিসটা বা পলিসি, সেটা হলো পলিটিক্স, এটা হলো যে সমাজের যে শাসন, সেই শাসন, প্রশাসন ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার যে প্রক্রিয়া, সেটাকে রাজনীতি বলে। এটি জনগণের কল্যাণে ক্ষমতার ব্যবহারের যে শিল্প বিজ্ঞান, বা সেটাকে আমরা বলি হলো যে রাষ্ট্রবিজ্ঞান বলি। তো এই রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্ট বা বিষয়টা, সেটা আসলে রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞান না, সেটা নিয়েও রাষ্ট্রবিজ্ঞানীদের মাঝে বা রাজনীতিবিদদের মাঝে বেশ কিছু কথা আছে। রাজনীতি কি, এরপর হলো ডেমোক্রেসি, সেটা কি, সেই জিনিসগুলো আমাদের জানবার দরকার, বুঝবার দরকার। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে একটা রাষ্ট্রের, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটাও করবেন, আশা করি যারা যুক্ত আছেন। একটা রাষ্ট্রের প্রধান যে জিনিসগুলো বা প্রধান যে অঙ্গগুলো, সেইগুলো কি যদি আমরা বলি, তাহলে দুটা যদি বলি, তাহলে প্রধান যে জিনিসটা সেটা বলা যায়, সেটা হলো আইনসভা। আর 2 নম্বর যদি আরেকটা বলি, তাহলে কার্যনির্বাহী বিভাগ। তৃতীয় আরেকটা বললো বিচার বিভাগ। এই 3টা জিনিস সেটা হলো গুরুত্বপূর্ণ। এই কথাগুলো আসলে কেন বলতেছি, সেটারও একটা কারণ আছে, যে এই জিনিসগুলোর মধ্যে, এই বিষয়গুলোতে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে আমরা এগুলোতে বিভিন্ন দুর্নীতি এটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় আরেকটি বিষয় হলো, এই জায়গাগুলোতে আমরা যারা আছি, আমাদের লেবাসের যারা আছে, তারা অনেক সময় এরকমভাবে আমাদের যে প্রাপ্যটুকু আছে, আমাদের যে অধিকার, সেখান থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। সেই জন্য এই বিষয়গুলো জানা দরকার। কারণ কেন আমরা রাজনীতিতে আসলাম, যারা আছে তাদের কথা বলতেছি, বা তারা কেন আসলে রাজনীতিতে যুক্ত হলো, আমাদের চিন্তা চেতনাটা এমন ছিল অনেকে, যে আমরা শুধু পড়াশোনা শেষ করব, মসজিদে থাকবো, নামাজ পড়াবো, এমন ছিল অনেকের চিন্তা। এখনো অনেকের আছে, যদিও কিছুটা এখন পরিবর্তন আসছে মানুষের চিন্তার মধ্যে। তো এই জিনিসগুলো বিচার বিভাগে, এরপরে কার্যনির্বাহী বিভাগ, এরপরে হলো আপনার আইনসভা, এই জিনিসগুলোতে যদি আমাদের যে অবদান, আমাদের আকাবির যারা আছে, যারা আমাদের মধ্যে রাজনীতি করেন, তাদের যদি অবদান, তাদের যদি কাজ, তাদের যদি হস্তক্ষেপ থাকে, তাহলে সেখানে জনতা ভালো সেবা পাবে, জনগণ ভালো সেবা পাবে। এই জন্যই রাজনীতিতে যাওয়া। তো আমাদের যে প্রচলিত রাজনীতিটা আছে, সেটাকে আমরা বলি ডেমোক্রেসি বা গণতন্ত্র। তো ডেমোক্রেসি কি? ডেমোক্রেসির সংজ্ঞা একটা হলো যে এটা, ডেমোক্রেসি ইজ দ্য রোল অফ দ্য মেজরিটি। বাংলায় বললে এভাবে বলা যায় যে গণতন্ত্র বা এই ডেমোক্রেসিটা কি, জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসন ব্যবস্থা যেটা, সেটাকেই গণতন্ত্র বলে বা গণতন্ত্র বলা যায়। আর কথায় বললে যে রাষ্ট্রের সর্বোচ্চ যে ক্ষমতা, সেই ক্ষমতায় এটা হলো জনগণের, বা জনগণের হাতে সমস্ত ক্ষমতা বা সকল কিছুর মালিক হলো জনগণ, সেটা বলা যায়। তো এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা আমরা জানি। ইসলামিক রাজনীতি যারা করে, তারা সেটা মেনে নিয়েই করছে।
আমার যতদূর জানা আছে, যেমন আপনি ইসলামী আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এরপরে ইসলামী ঐক্য জোট সহ আরও যেই নেজামে ইসলাম পার্টি, আরও যেই দলগুলো আছে সবগুলো সেটা মেনে নিয়েই রাজনীতি করছে আমার যতদূর জানা। যেহেতু আমি সরাসরি কোনো দলের সাথে যুক্ত নয়, সেটা আমি সবগুলো দলের, বেশ কিছু দলের রুলস সেগুলো জানা আছে, সবগুলো দলের সবগুলো সংবিধান সেটা আমার পড়া নেই, যার কারণে সবগুলো বলতে পারছি না। তো যেইগুলো যতদূর জানা আছে সবগুলো সেটা মেনে নিয়েই করছে, আমরা সবাই সেটা মেনে নিয়েই এই রাজনীতিটা করছি। এখন এটার মধ্যে আসলে কতটুকু কোরআন সুন্নাহ বিরোধী, এর একটা অংশ আসলে কোরআন সুন্নাহর অবশ্যই বিরোধী, সেটা মেনে নেই, আর এটা যে হারাম সেটা মেনে নেই, কিন্তু তারা রাজনীতিটা করছে সাময়িক সময়ের জন্য বা বেশ কিছু শর্ত শারাইতের ভিত্তিতে এটাকে বৈধতার ফতোয়া উলামায়ে কেরাম দিয়েছেন। তো সাগর পারে না, আমার রুমে আছি। মাসুম ভাই, আপনার পান খাওয়া শেষ হলে আপনি যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠান। এরপরে হলো একনায়কতন্ত্র, যেটা বলি একনায়কতন্ত্র যদি বলা হয় তাহলে সেটার সংজ্ঞার প্রয়োজন পড়ে না। সেটা আমরা এক কথায় যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেই রাজত্বটা, যে সময়কালটা সেটা যদি দেখি তাহলেই বোঝা যায় বা বুঝে আসে খুব স্পষ্ট যে একনায়কতন্ত্র সেটা কি। এই পরিভাষাগুলো আমরা জানি না, সেজন্য বা একনায়কতন্ত্র কাকে বলে এগুলো জানা, বিভিন্ন জিনিস জানা, গণতন্ত্র কি, রাজনীতি কি, এই জিনিসগুলো জানলে বা এই জিনিসগুলো নিয়ে যদি আমাদের পড়াশোনা থাকে তাহলে আমাদের জন্য বিষয়গুলো সহজ হয়। তো যখন রাষ্ট্রের সমস্ত ক্ষমতা এটা যখন এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর দ্বারা এটা পরিচালিত হয়, বা একটা গোষ্ঠী যখন এটাকে কুক্ষিগত করে রাখে, তাদের অধীনে রাখে, তখন সেটাকেই একনায়কতন্ত্র বলা হয়। এরপরে রাজনৈতিক দল, একজনে দল করে, তাকে জিজ্ঞেস করা হলো যে দল এটা আসলে কি, উনি বলতে পারলো না। আমার বেশ অনেক সময় অনেক রাজনৈতিক দলের সাথে যুক্ত যারা, তাদের সাথে কথা হয়। তো একদিন একজনকে জিজ্ঞেস করছিলাম যে ডেমোক্রেসি কি, উনি বলতে পারলো না ডেমোক্রেসি কি। আসলে কালকে জিজ্ঞেস করছিলাম, বাইকে আবার উদ্দেশ্য করছি না, উনি একজন চেয়ারম্যান পদপ্রার্থী, ওনাকে জিজ্ঞেস করলাম ডেমোক্রেসি কি, সেটা উনি বলতে পারলো না। অথচ এই হলো আমাদের রাজনৈতিক দলের সাথে যুক্ত যে নেতা, তারা বর্তমান নেতা যারা আছে রাজনীতির সাথে যুক্ত, এমন নেতা অনেকেই আছে যারা তাদের যেই না আছে পড়াশোনা, এটাই বাস্তব। আমার খুব আছে, আমি সেটা বলছি না, এরপরেও বেশ একবারে খারাপ না, মোটামুটি আছে রাজনীতি নিয়ে পড়াশোনা। তো না আছে পড়াশোনা, না আছে জ্ঞান, এটা আমাদের মধ্যেও আছে, আমাদের বাইরে যে সেগুলোতেও আছে। এখন বিষয়টা হয়ে গেছে এমন অনেকটা যে আমরা যারা নেতা ছেলে, তারাই নেতা চাই নেতার যে নীতি, সেই নীতি আমার মধ্যে থাকুক অথবা আমার মধ্যে না থাকুক। নেতার জন্য যেই গুণগুলো দরকার সেইগুলো আমার মধ্যে থাকুক অথবা না থাকুক, আমি নেতা। কারণ আমার বাবা এমপি ছিল, আমার বাবা চেয়ারম্যান ছিল। এই হলো আমাদের অবস্থা। এটা সামাজিক যেই দরবারগুলো হয় অনেক সময়, সেইগুলোর ক্ষেত্রেও এটার প্রভাব আছে। সেখানে দেখা যায় এমন, আমি খুব বেশি দরবারে উপস্থিত হয়েছি এমন না, দু একটা দরবার দেখেছি। আর দরবারগুলো হলো এমন হয় যে টাকা পয়সা যার আছে, যার শক্তি আছে, তার কথার দাম বা মূল্যায়ন সেখানে হয়। আর বাকি যাদের শক্তি নাই, তার কথাটা যৌক্তিক হোক, চাই যাদের শক্তি আছে তাদের কথা যৌক্তিক হোক অথবা অযৌক্তিক, দুটাই মেনে নিচ্ছে। সেটার যে তেজস্ক্রিয়তা, সেটার যে ফলাফল, সেটা ভালো বয়ে আনুক অথবা মন্দ,
আর যদি গরিব হয়, তার অবস্থান যদি ভালো না থাকে সমাজে, তাহলে তার অবস্থাটা হয় এমন যে তাদের কথাগুলোর মূল্যায়ন করা হয় না, যদিও সেটা অদূর ভবিষ্যতে কল্যাণ বয়ে আনবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সেই মজলিসের জন্য, অথচ তাদের সেই কথাগুলোকে মূল্যায়ন করা হয় না। রাজনৈতিক অঙ্গনটা আর যে সামাজিক যে দায়ী দরবারগুলো, সেগুলোর রূপ প্রায় একই হয়ে দাঁড়াইছে। তো এরপরে যে কথাটা বলছিলাম সেটা হলো যে সংবিধান, সেটা কি আমরা আলোচনা করছিলাম রাজনীতির কিছু বিষয় নিয়ে। সংবিধান এটা হলো, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ বলবেন। মাসুম ভাই যুক্ত হবেন ইনশাল্লাহ, যুক্ত হয়ে কোরআন তেলাওয়াত শোনাবেন সবাইকে। আমরা শেষে হলেও একটু কোরআন তেলাওয়াত শুনবো। আপনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, আবার পাঠান। তো সংবিধান, এই সংবিধান আসলে কি, এটা এক সহজে কিছু সহজে যদি একবারে বুঝি যে কিছু নীতিমালা, কিছু রুলস, রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক যে আইন, সে আইনকে সংবিধান বলা হয়। তো এটি রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামো, নাগরিকের যে অধিকার, সেই অধিকার, সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা নির্ধারণ করে। এখন আসলে সংবিধানের কথাটা কেন বললাম, সংবিধান জিনিসটা বুঝবা দরকার। কারণ হলো যে সংবিধানে বিভিন্ন আইন নিয়ে আমরা অনেক সময় মাঠে নেমে আন্দোলন করি, যে আইনটা কোরআনের বিরোধী হয়, যে আইনটা আমাদের সমাজের জন্য অনেক সময় ক্ষতিকর হয়, যে আইনটা এরকমভাবে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করতে পারে, এই ধরনের বিভিন্ন বিষয় সেখানে যুক্ত থাকার কারণে দেশ সেটা আর সুস্থ থাকে না, অসুস্থ একটা দেশে পরিণত হয়। এজন্য এই সংবিধান, এক কথায় বললে সমস্ত কিছুরই সংবিধান আছে। সেটা কি, আমাদের প্রতিষ্ঠান, মাদ্রাসার সংবিধান আছে, মসজিদের সংবিধান আছে, বিভিন্ন সংগঠনের সংবিধান আছে। রাজনৈতিক দল সেটা তো একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন। সেই হিসাবে বিভিন্ন সংগঠন বলতে বুঝাইলাম যারা বিভিন্ন সভা সমিতি করে, সমিতি বলতে যেটা আমরা বুঝি, সেখানে সংবিধান বা কিছু রুলস সেখানে থাকে। ঠিক একই রকম যে রুলস রাষ্ট্রের জন্য থাকে, রাষ্ট্র পরিচালনা, সমাজ, অর্থনীতি, বিভিন্ন বিষয়ের সাথে সংশ্লিষ্ট। তো এই যে বিষয়গুলো বা নিয়মগুলো, সেটাকে সংবিধান বলি আমরা, বা সংবিধান নামে যেটা আমরা চিনি, সেটা খুব আহামরি কিছু এরকম না। অনেক সময় সংবিধান শুনলেই সেটা মানুষ তো অনেক সময় অনেক ধরনের চিন্তা করে, বা সেটা না জেনে কি। তো এখানে যে আমাদের যে উলামায়ে কেরাম, যেহেতু বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থা, এভাবে রাজনীতি করে খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে, এটা অধিকাংশ উলামায়ে কেরাম বা প্রায় সবাই বললেই চলে, হাতে গোনা কয়েকজন ছাড়া তারা এটাই বলে, এভাবে খেলাফা কায়েম হবে না, এটা ঠিক। তবে সাময়িক কিছু সমস্যা থেকে উত্তরণ ঘটানো যেতে পারে, এজন্য উলামায়ে কেরাম এর সাথে যুক্ত হয়েছে, এই রাজনীতির সাথে। তো এই রাজনীতির সাথে যুক্ত হলে সুবিধাটা হলো, যখন এই আইনগুলো প্রণয়ন করে যারা, সেখানে যদি একজন সদস্য থাকে আলেম, তাহলে সেখানে সেই সমস্যাটা সৃষ্টি হয় না। এরপরে যদি সেখানে যদি এরকমভাবে সংবিধানে যারা নিয়মগুলো, নীতিগুলো প্রণয়ন করে, তাদের যদি আলেম থাকে সংখ্যা, তাহলে সেখানে সেটা হবে না। এবং যখন আইন প্রণয়ন করবে, তখন সেটা নিয়ে সমালোচনা করার একটা সুযোগ থাকে। এজন্যই গণতন্ত্র হওয়া সত্ত্বেও এই গণতন্ত্রের সাথে আমাদের অনেক উলামায়ে কেরাম তারা যুক্ত হয়েছে, এটা করেছে। এরপরে যে বেশ অনেকে যুক্ত আছেন, প্রশ্ন থাকলে আপনাদের সেটা বলবেন। এক নম্বর বিষয় হলো ওইটা। এরপরে আমারগুলো তো আমি ধারাবাহিকভাবে কিছু বলছি। মাসুম ভাই কিছু বলেন। যুক্ত আছেন, অনেকেই যুক্ত হয়েছে। একজন মুফতি মাসুম বিল্লাহ হাফেজ মৌলানা মুফতি, আমার একদম কাছের ও ঘনিষ্ঠ বন্ধু।
এরপরে যুক্ত হয়েছে মুফতি আব্দুল মুমিন ইদ্রিসি, আমার খুব কাছের একজন ছাত্র আব্দুল মুমিন ইদ্রিসি। এরপরে আমার এক প্রিয় ভাই কেফায়েতুল্লাহ খান সিদ্দিকী, কেফায়েতুল্লাহ খান সিব্বির, শুধু কেফায়েতুল্লাহ জানতাম। এরপরে সাব্বির হুসাইন, এরপরে আরো যুক্ত হয়েছে ফয়সাল, এরপরে রিফাত মাসুম সহ আরো অনেকেই দেখছেন, আরো অনেকে দেখবেন। তো বাংলাদেশের যে প্রধান যে দলগুলো, সেই দলগুলো পূর্বে আমরা যখন গণনা করতাম তখন 1 নম্বরে নাম আসতো আওয়ামী লীগ, 2 নম্বরে আসতো হলো বিএনপির নাম। স্বাভাবিক, এটাই ছিল। এমনকি আওয়ামী লীগ ছাড়া মানুষ ভিন্ন কোনো দলের চিন্তাই করতে পারতো না। মাসুম ভাই যুক্ত হবেন, আপনি রিকোয়েস্ট পাঠান। তো চিন্তাই করতে পারতো না, এমন একটা সময় ছিল। তো এরপরে বিএনপি, তারপর বিভিন্ন দল, জাতীয় পার্টি, এরপরে অন্য যে দলগুলো নাম আসে। এখন বর্তমানে যে পরিস্থিতিটা, সেটা ইসলামিক দলগুলোর জন্য ভালো একটা সময়, ভালো একটা পয়েন্টটা, যে এখন নাম বললেই প্রথম বিএনপি, এরপরে ইসলামী দলগুলোর নামই আসে। এজন্য এটা একটা এখানে একটা বিষয় আছে, সেটা এখন এই বিষয়টা নিয়ে কথা বললে আসলে ঐক্যতার কথাটা আসে। তো এটা নিয়ে আসলে কথা এখন বলা যাবে না বিশেষ কিছু কারণে, সেটা নিয়ে হয়তো বা পরে কথা বললে বলা যাবে। তো এরপরে যে বিষয়টা, তো ইসলামী রাজনীতি, তো রাজনীতির আমভাবে বা ব্যাপকভাবে কিছু কথা বললাম। এরপরে যদি আলাদাভাবে বলা হয় তাহলে ইসলামিক যেই রাজনীতি, সেই রাজনীতি নিয়ে কিছু বললে, ইসলামী রাজনীতি বলতে আসলে কি বোঝায়? ইসলামী রাজনীতি হলো যে আল্লাহ তাআলার নির্দেশিত যে শরিয়ত, সেই শরিয়তের ভিত্তিতে সমাজ পরিচালনা করা, রাষ্ট্র প্রশাসন এগুলো পরিচালনা করা। এটা পরিচালনা করতে হবে, ইসলামী শরিয়া মোতাবেক, সেটাকে বলা হয় ইসলামী রাজনীতি। এখন এই মাসুম ভাই বাহিরে আছেন, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, যখন ভিতরে যান তখন যুক্ত হন, কথা বলেন। তো এটা হলো, এখন এটা বর্তমান যেই সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি যদি বলি, এখানে ওইরকমভাবে শরীয়তের যে বিধানগুলো, সেগুলো অবশ্যই পালন করা যাবে না, এটা ঠিক। তবে যেহেতু খেলাফাটাও কায়েম করা যাচ্ছে না, পূর্ণ শরীয়ত মোতাবেক চলা যাচ্ছে না, সেই হিসেবে গণতন্ত্র একে জায়েজ বলছেন, এবং এখানে কিছুটা করা যাবে, সেটার সক্ষমতা বা সুযোগ আছে। এরপরে ইসলামী রাজনীতি, সেটার উদ্দেশ্য আসলে কি? তো ন্যায় প্রতিষ্ঠা করা, এটা হলো উদ্দেশ্য। অন্যায়কে দমন করা, এটা একটা উদ্দেশ্য বলা যায়। এরপর মানুষের যে অধিকার, সেই অধিকার রক্ষা, সমাজের শান্তি, এরপর নৈতিকতা যাতে বজায় থাকে, এমন পদক্ষেপ নেওয়া। তো ইসলামী দলগুলোর কথা হলো এটা, বা তাদের যে রাজনীতি, সেই রাজনীতির মূল উদ্দেশ্য এটা। কিন্তু আমাদের এই কথাগুলোই যারা ইসলামের রাজনীতি করে না, বা বামপন্থী ডানপন্থী বলতে আমরা যেটা বুঝি, কামাল ভাই যুক্ত হয়েছেন, আমার অনেক বড় ভাই, কাসাল ভাই। কামাল ভাই কয়েকদিন আগে মন্তব্য করছিলেন যে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, তো আমাকে অনেকে এটা বলতেছে। যাই হোক, তো যেটা বলছিলাম, এই বাকি যে দলগুলো আছে তারাও ঠিক একই কথা বলে, তাহলে আমাদের আর তাদের মধ্যে আসলে পার্থক্যটা কি? এখানে পার্থক্য যদি বলি, দুইটা পার্থক্য বললে এমন, একটা হলো যে অতীতে তাদের যেই কাজ, অন্যান্য যারা ইসলামের ব্যানারে না, তাদের কাজকর্ম আমরা দেখেছি। এখন মানুষের আস্থা তাদের উপর নাই, এটা হলো একটা কারণ। 2 নম্বর কারণ হলো আমাদের এই দেশ, বাংলাদেশটা মুসলিম প্রধান দেশ, 90% বেশি মুসলিম। সেই হিসাবে আমরা যারা বুঝি অথবা বুঝি না, আমাদের
যারা বুঝি তারা তো আসলে যৌক্তিক কারণে বা বুঝে শুনে আমরা সেই বিষয়টা মানি যে কোরআন, বা আমরা মনে করি এমন যে কোরআনের আইন যদি চালু হয় তাহলে দেশ ভালো চলবে। কিন্তু মুসলিম হওয়ার কারণে যারা আমরা কোরআনের আইন কি সেটা জানি না, বুঝি না, তারাও আমরা সেই বিশ্বাসটা করি। এই হলো একটা কারণ যে আগের যারা শাসন করেছে তারা তাদের যে চাহিদা, মানুষের চাহিদা, সেটা তারা পূরণ করতে পারে নাই। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো যে আমাদের যেহেতু মুসলিম প্রধান দেশ, সেই হিসেবে আমাদের বিশ্বাসটা ছোটকাল থেকেই এমন হয়ে আসছে। এরপরে মানুষ অনেক সময় যে নতুনত্ব যেটা সেটা দেখতে চায়। যেমন এখানে আরেকটা কথা বললে এমন যে মানুষ নতুনত্বকে ভালোবাসে, বা এটা এভাবে বলা যায় যে যারা ক্ষমতায় থাকে, এটা বিশেষ একটা কথা, এটা গুরুত্বপূর্ণ, ক্ষমতায় যারা থাকে বা যারা দায়িত্ব থাকে তারা সবসময় সমালোচিত হয়। ক্ষমতায় আপনার যদি মনে করেন এমন আপনারা কেউ যে এখন ইসলামিক যে দলগুলো তারা ক্ষমতায় গেলে তারা সমালোচিত হবে না, বিষয়টা এমন না, তারা সমালোচিত হবে। পদ্ধতিটা কম হোক বেশি হোক। বিএনপির এত সমালোচনা ছিল না যখন আওয়ামী লীগ দেশে ছিল, আর এখন বিএনপির সমালোচনা বেশ অনেক হচ্ছে, কারণ ক্ষমতা এখনো যায় নাই। আমরা এরকমটা মনে করি যে ক্ষমতা বিএনপি যাবে, তারাও চিন্তা করছে যে ক্ষমতায় গিয়ে আমরা অনেকটা বসে আছি, অনেকটা এমনই আর কি। তো সেই হিসেবে তারা যাবে বাস্তবিক করতে। বর্তমান যে হালত, যে অবস্থা, তাদের মতো এরকম জনসমর্থন, তারা কাজ খারাপ করছে নাকি ভালো করছে সেটা আমি বলছি না, সেটা হলো তারা বর্তমান যে জনসমর্থন নিয়ে আছে এখনো, তারা নিশ্চিত ক্ষমতায় যাবে। আর আওয়ামী লীগের ব্যাপারে যতটুকু সমালোচনা ছিল বেশ মনে করেন 1 বছর আগে, ঠিক ততটুকু সমান সমালোচনা তারা কিন্তু এখন শুনছে না, এটা নিশ্চিত। এটা আপনি মানেন অথবা না মানেন। তাহলে এই কারণটা, এই কথাগুলো বুঝলে খুব সহজ যে আসলে কি জানি বলছিলাম, ইসলামের যে রাজনীতি, সেই রাজনীতির উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায়কে দমন করা। ঠিক একই উদ্দেশ্যের কথা বলছে বিএনপি, একই উদ্দেশ্যের কথা বলছে আরও অন্যান্য যে দলগুলো আছে। তাহলে মানুষ বেশি আগ্রহ নিয়ে কেন আছে ইসলামের প্রতি? এর কারণ হলো এই যে ব্যাখ্যা করলাম, এটা যে আমরা বুঝি না বুঝি, এক শ্রেণীর মানুষ এমন, তারা কোরআন চাই, আর আমরা যারা বুঝি তারাও কোরআন চাই, যারা কোরআন সম্পর্কে জানি, বুঝি। কারণ বাস্তবিকতে কোরআনের আইন যদি হয় প্রতিষ্ঠা, তাহলে সেখানে অবশ্যই আমরা আমাদের যেই অদক্ষতার কারণে অনেক সময় হয়তো বিভিন্ন সময় আমরা অনেক কাজ আঞ্জাম দিতে পারবো না, এটা ঠিক। কিন্তু এটা বাস্তব যে কোরআনের আইন যদি চালু হয়, করা যায় প্রতিষ্ঠা, তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা সহজ হবে। যেমন বর্তমান আফগানিস্তানে আছে, সেখানে তুলনামূলক অনেক পিছিয়ে পড়া দেশ, এরপরে অনেক পিছনে থাকার কথা ছিল যেই দেশ, সেই দেশ তুলনামূলক অনেকটা এগিয়ে আছে। এরপরে আমরা এই কথাটা আশা করি স্পষ্ট হয়েছে একটু এই বিষয়টা। এরপরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কিনা, সেটা অ্যাভেলেবেলি প্রশ্নটা আমাদের কাছে আসে। আমরা অ্যাভেলেবেল বলি, বিশেষ করে যারা ইসলামিক অঙ্গনের বক্তৃতা করেন তারা অনেক সময় বলে। তো আরেকটা কথা মাঝখানে ছিল, সেটা হলো যে জামাত সংক্রান্ত, যে এখন জামাত ইসলামের তুলনায় অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে, সেই দলগুলো কিন্তু অনেকটা এগিয়ে কোন দিক থেকে? যে জামাতে ইসলাম যতদিন ধরে রাজনীতি করছে, তারা ঠিক ততদিন ধরে না, বরং আরো অনেক কম সময় নিয়ে যারা রাজনীতি করছে, তারা তুলনামূলক পার্সেন্টেজ যদি দেওয়া হয় তাহলে তারা অনেক এগিয়ে। বিষয়টা স্পষ্ট করে ভুল বুঝবার কোনো সুযোগ নাই।
বিষয়টা হলো এমন যে ইদানিং যদি আপনারা লক্ষ্য করেন দেখেন যে কি পরিমাণ মানুষ জামাতে প্রবেশ করছে নতুন, আর কি পরিমাণ মানুষ অন্য অন্য দলগুলোতে প্রবেশ করছে। এই জিনিসটা যদি লক্ষ্য করেন দেখেন তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। বিষয়টা কি যে ইতিপূর্বে যেই রাজনৈতিক যেই দলগুলো ছিল সেই দলগুলো ইসলামিক যে দলগুলো ছিল সেই দলগুলো ওইরকম বা তেমন অ্যাক্টিভ ছিল না, তাদের যে কার্যক্রম সেগুলো খুব বেশি পরিচালিত হয় নাই বা তারা অ্যাক্টিভ ছিল না এক কথায় বললে। আর ইসলামিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাতে ইসলামী তখন অ্যাক্টিভ ছিল, যার কারণে ইসলামকে যারাই ভালোবাসত তারাই সরাসরি জামাত, বিকল্প কোনো দল সেটা মাঠেই ছিল না। আর এখন বর্তমানে অনেকগুলো দল আছে, যার কারণে তারা ইচ্ছা করলে ভিন্ন একটা দলে যাইতে পারে, ভিন্ন একটা দলের রাজনীতিটা করতেছে অলরেডি। তারপরে হলো আরেকটা বিষয় যে তুলনামূলক মানুষের যে দুর্বলতা, এটা হলো আমলের প্রতি। জামাত ইসলামের ভাইয়েরা আমল করে না আমি সেটা বলি না, বরঞ্চ যে আমাদের, যেটা তো আমরা সবাই জানি যে পোশাক, সেই পোশাকের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে। এরপরে পোশাক সহ বিভিন্ন বিষয় যদি আমরা লক্ষ্য করি, যেমন সুন্নাহর যে আমল, এর প্রতি মানুষের একটা অবশ্যই দুর্বলতা আছে, থাকাও দরকার। সেই হিসাবে এই দিক থেকে যেহেতু ইসলামী আন্দোলন বলেন, খেলাফত বলেন, সবগুলো এগিয়ে, জমিয়ত বলেন। জমিয়তের কথাও যদি বলা হয়, জমিয়ত যত দূর বা যতদিন যত সময় নিয়ে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতির সাথে তারা জড়িত, ঠিক তার চাইতে অনেক কম সময় নিয়ে যারা জড়িত তারা তুলনামূলকভাবে এগিয়ে আছে সেটা বলা যায়। কারণ হলো যে জমিয়ত অনেক দিন যাবৎ রাজনীতি করছে বাংলাদেশের মাঠে, কিন্তু দেখা গেল যে অনেক জায়গায় যতটুকু অবদান, তাদের যে পরিমাণ লোক জনসমর্থন টাকার কথা ছিল সে পরিমাণ আমার মনে হয় আর কি নাই। আমি যতদূর জানি, রাজনীতি নিয়ে যতটুকু জানাশোনা আছে তার ভিতর সেটা নিয়ে বলছি। আর আমি ব্যক্তিগতভাবে জমিয়তের অবশ্যই সাপোর্টার। জমিয়ত, আন্দোলন, এরপরে খেলাফত, সবগুলির হকপন্থী যে দলগুলো আছে। তবে জামাতের সাথে অবশ্যই আমার বেশ কিছু বিষয় নিয়ে দ্বিমত আছে। আজান হয়ে গেছে মনে হয়, তো অনেক কথা ছিল, বেশ কিছু কথা বললাম। কথাগুলো আমরা বুঝি, আসলে কথা বলতে চাইছিলাম অনেকগুলো কথা, রাজনীতি নিয়ে কথা বললে অনেক কথা আছে। তো অনেক কথা বলেছে, কিছু বললাম। যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আর যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ। যুক্ত হয়েছে সাধু নিজেই পাগল, আমার এক শিষ্য বা মুরিদ বলা যায়। এরপরে আরও যারা দেখবে তাদের সকলকে ধন্যবাদ। যদি এমন মনে হয় যে এখানে কিছু শেখার মতো বা জানার মতো আছে, তাহলে আরও যারা আছে তাদেরকে জানাতে পারেন, বা শেয়ার করলে তারাও সেটা জানতে পারবে। এই এখানে অবস্থান করতেছে, এটা হলো আমার রুম। আসলে এটা পাহাড় দেখা যাইতেছে, তো পিছনে পাহাড়, বাস্তবে কোনো পাহাড় না, পাহাড়ে আমি নেই, আমি আছি মাদ্রাসাতে। সকলে দোয়া করবেন, সকলের কাছে দোয়া চাই। মাঝে মধ্যে কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি, অর্থনীতি, যে কোনো বিষয় যদি আমাকে জানান বা বলেন, তাহলে সেই বিষয় নিয়ে কথা বলা যাবে ইনশাআল্লাহ।